সফটওয়্যার ফার্মের অপারেশনসের যথেষ্ট ডিফারেন্স আছে। হ্যাঁ, ডিফারেন্স আছে বলতে হচ্ছে যে বাকিরা ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করে, যেহেতু ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করে তার একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল লাগে, তার একটা গোডাউন লাগে, তার একটা পার্টি, তার হয়তো ফ্যাক্টরি লাগে। হ্যাঁ, সো অনেক কিছুই লাগে যে জিনিসগুলো আসলে সফটওয়্যার ফার্মের বেলায় লাগে না। সফটওয়্যার ফার্মের ফ্যাক্টরি হচ্ছে বেসিক্যালি সফটওয়্যার কোডাররা। সো এইটার সেট আপটা ডিফারেন্ট। এখানে ফিজিক্যাল প্রোডাক্ট নাই যেহেতু এটার ভিতরে কোনো ধরনের অফিসিয়াল কোনো ডিস্ট্রিবিউশন চ্যানেল নাই। এইটা আমরা যদি SaaS প্রতিষ্ঠান দেখি বা আমরা সে কথা ফেসবুকে দেখি, ফেসবুকের সাথে কিন্তু আমাদের কমিউনিকেশন হয় সরাসরি। ফেসবুক থেকে যে মেসেজটা পাঠানো হয় সেটা কিন্তু আমাদের কাছে সরাসরি আসে, এটা কিন্তু ভায়া অন্য কারো হয়ে আসে না। সো ইটস এ ভেরি ইজি এক্সাম্পল ফর আস। ওয়ারেজ আমরা যদি দেখি এই যে সে কথার কথা যে ল্যাপটপ, আমরা যে কম্পিউটারের সামনে বসে আমরা এই ক্লাসটা নিচ্ছি, সেটা কিন্তু একটা লং ডিস্ট্রিবিউশন চ্যানেল ধরে আসছে। হ্যাঁ, যে কেউ একজন এটা তৈরি করছে, এটার হয়তো বা মেইন প্যারেন্ট অর্গানাইজেশন ধরে নিলাম এটা USA তে, এটা তৈরি হয়েছে চায়নাতে তৈরি হয়ে এইটা শিপ হয়েছে লজিস্টিক্যাল চ্যানেল ধরে। এটা ল্যাপটপটা তৈরি হয়ে এটা কোন একটা জায়গায় স্টোর ছিল, দেন জাহাজে উঠছে, জাহাজ থেকে আমাদের চিটাগং এ নামছে, চিটাগং এ নেমে সেখানে আবার কাস্টমস ক্লিয়ার হয়েছে, দেন সেটা আবার সেন্ট্রাল ডিস্ট্রিবিউশনের জন্য ঢাকায় আসছে, ঢাকা থেকে আবার ডিফারেন্ট দোকানে গেছে। সো ইটস এ লং ডিস্ট্রিবিউশন চ্যানেল। তো সফটওয়্যার ফার্মে কিন্তু এত ইস্যু নেই। সো দ্যাটস ওয়াই প্রোডাকশন, অপারেশন, কনস্ট্রেন্ট, এই জিনিসগুলা কিন্তু প্রোডাকশন বা অপারেশনের মানে জিনিসের ধারণাটা আসলে ওই ধরনের না। এখানে অফকোর্স চ্যালেঞ্জ আছে, বাট চ্যালেঞ্জ আর ডিফারেন্ট টাইপ অফ চ্যালেঞ্জেস। তো সেই জিনিসগুলোই আমরা একটু দেখবো আজকে। যে একটা সফটওয়্যার অপারেশনস কিভাবে চলে এবং একটা বিজনেসের স্কেলেবিলিটি এবং ডেলিভারিকে কিভাবে তারা ম্যানেজ করে, এই জিনিসটা আমরা আজকে দেখব। এই যে দেখেন, আপনারা যে টাইমলি আসেন না, যে কিছুক্ষণ পর পরে কিন্তু আমাকে এখন অ্যাকসেপ্ট করতে হচ্ছে, এটা কিন্তু একটা মানে ক্লাসের জন্য বারবার ব্রেক করতেছে। টাইমলি জয়েন করাটা খুব জরুরি। ওকে, সো অপারেশনস ম্যানেজমেন্ট কি একটা সফটওয়্যারের বেলা? যদি আমি একটা ফিজিক্যাল প্রোডাক্টের বেলা চিন্তা করি, অপারেশনস ম্যানেজমেন্ট হচ্ছে কিভাবে ফ্যাক্টরি চলতেছে, কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন চলতেছে, অর্থাৎ বিলো দ্য সারফেস যেই ঘটনাগুলো ঘটতেছে একটা প্রতিষ্ঠানে, সেটা হচ্ছে বেসিক্যালি অপারেশনস ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত। তো সফটওয়্যারের বেলা এটা হচ্ছে ডেভেলপমেন্ট, ডেলিভারি এবং মেইনটেনেন্স। এই তিনটা জিনিস যারা যেভাবে ম্যানেজ হচ্ছে, যারা ম্যানেজ করতেছে তারা সবাই কিন্তু হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্টের অন্তর্গত। এখন ডেভেলপমেন্টে কারা কাজ করে বলেন? সফটওয়্যার ডেভেলপার। সফটওয়্যার ডেভেলপাররা কাজ করে। খালি কি সফটওয়্যার ডেভেলপারই আছে, আর কেউ নাই ডেভেলপমেন্টে? না স্যার, কারা আছে? প্রোডাক্ট, একটা সার্ভিস হোক বা প্রোডাক্ট হোক, ওটা তো আরো অনেক ডেভেলপমেন্ট প্রসেস, তো শুধু ওই অ্যাপ্লিকেশনটা না, ওটা তো আরো অনেক টিম থাকে, আরো অনেকে বিজনেস অ্যানালিস্টের রোল থাকতে পারে। ভেরি গুড বিজনেস অ্যানালিস্ট আছে। আপনার যে প্রোডাক্ট টিমে যারা আছে, প্রোডাক্ট টিমের ভিতরে এই যে বিজনেস অ্যানালিস্ট থাকে, UI UX নিয়ে ডেভেলপমেন্ট করার, এক্স্যাক্টলি কোয়ালিটি অ্যাসুরেন্স একদম লাস্টের দিকে আসে ওদের প্রোডাকশন প্রসেসে। তার আগে আমার সফটওয়্যার আর্কিটেক্ট থাকে, যে আমি তো খালি কোড বানাই, একটা ফিচার বানাই ফেললেই হইলো না, সেটা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই পার্টিকুলার ফিচারটার ইম্প্যাক্ট আছে, বিভিন্ন রিপোর্টে এটাকে দেখাইতে হবে, বিভিন্ন রিপোর্টকে এটা এফেক্ট করবে। এই যে টোটাল জিনিসটা যে কিভাবে এইটা একটা জালের মতন ছড়ায় আছে, এটা কিন্তু সফটওয়্যার আর্কিটেক্ট এটাকে ঠিক করবে, যাতে করে আদারওয়াইজ কি হয়, একটা আনপ্ল্যান্ড একটা ফিচার যদি তৈরি করে ফেলা হয়, দেখা যায় ওই ফিচারটা আপ করার সাথে সাথে আরো পিছন থেকে আরো 2-3টা ফিচার বন্ধ হয়ে গেছে। এটা খুব কমন একটা সমস্যা
স্পেশালি একটু আনস্ট্রাকচার্ড অবস্থায় যারা কাজ করে বা একটু কমপ্লেক্স হয়ে গেছে সফটওয়্যার, সেই ধরনের বেলায় এই ঝামেলাগুলো কিন্তু হয়। হ্যাঁ, সো ডেভেলপমেন্ট এইটা যেরকম খুবই ইম্পর্টেন্ট, ডেলিভারিতে যারা যারা আছে, স্পেশালি সে কথার কথা সেলসে যারা কাজ করতেছে, ইমপ্লিমেন্টেশনে যারা কাজ করতেছে, এই জিনিসগুলা, দেন হচ্ছে মেইনটেনেন্সে যারা কাজ করতেছে। সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম একটা, মেইনটেনেন্স টিম কিন্তু আরেকটা, সেপারেট হইতেই পারে। আবার ছোট প্রতিষ্ঠানে ডেভেলপমেন্ট মেইনটেনেন্স একই সাথে হয়, একই টিম করে। বড় প্রতিষ্ঠানে একটু জিনিসটাকে ডিফারেন্টলি মেনটেন করা হয়। সো এই যে অপারেশনসটা কি কি জিনিস ইনভলভমেন্ট থাকে, প্রজেক্ট টাইমলাইন, টিম ওয়ার্কলোড, কোন টিমকে কতটুকু ওয়ার্কলোড দেওয়া হবে, কার, কারণ এক একটাই রিসোর্সের কিন্তু আপনার ক্যাপাবিলিটি ডিফারেন্ট। হ্যাঁ, এখন যে একটু এফিশিয়েন্ট টিম মেম্বার তাকে অফকোর্স বেশি কাজ দেওয়া হবে, যে একটু সিনিয়র টিম মেম্বার তাকে একটু বেশি কাজ দেওয়া হবে, যে একদম জুনিয়র তাকে হয়তো বা খুব লাইট একটা কাজ দেওয়া হবে। যদি এই যে কাজের অ্যাসাইনমেন্টটা, এই কাজের অ্যাসাইনমেন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কাকে কতটুকু কাজ দেওয়া দরকার, কে কতটুকু কমপ্লেক্সিটির কাজ ডেলিভার করতে পারবে, এটা বুঝে যে কাজ দেওয়া, সেটাও কিন্তু একটা বড় কাজ। এইখানটাতে কিন্তু টিম লিডার একটা খুব ইম্পর্টেন্ট একটা রোল আছে। দেন হচ্ছে কোড কোয়ালিটি এন্ড টেস্টিং পাইপলাইন। এখন অনেক সময় খুব খুব কমন একটা সিনারিও যেটা দেখা যায় যে সফটওয়্যার ডেভেলপমেন্টে, যে একটা ডেডলাইন আছে, কোডার একটা কিছু জিনিস একটা তৈরি করে বললো যে কাজ হয়ে গেছে, আপনি তারপরে চালাইতে গিয়ে দেখলেন যে চলে না, এই অমুক বাটন কাজ করতেছে না, তমুক কি বলে, তমুক রিপোর্ট ঠিক মতো আসতেছে না, রিপোর্ট আসতেছে তো রিপোর্টের ভিতরে ইনফরমেশন ভুল, অনেক ধরনের জিনিসপত্র। সো এই যে কোড কোয়ালিটি, টেস্টিং পাইপলাইন, এটাও খুব ইম্পর্টেন্ট। ইনফ্রাস্ট্রাকচার এন্ড রিলিজ সাইকেল, এটাও খুব ইম্পর্টেন্ট। সো আমি কতদিনে রিলিজ দিব, আমি কি কন্টিনিউয়াস সিআইসিটি করব নাকি আমি পার্টিকুলার রিলিজ ডেট ধরে ধরে যাব, এই যে জিনিসগুলো সবকিছু হচ্ছে কিন্তু অপারেশনস ম্যানেজমেন্টের অন্তর্গত। সো অপারেশনস বলতে বেসিক্যালি যেটা আমি আগে বললাম, যে মেকিং দ্য বিজনেস রান বিহাইন্ড দ্য সিনস। একটা চোখের সামনে মনে হয় সে একটা প্রতিষ্ঠান ধীরে ধীরে আগায় যাচ্ছে এভরিথিং, বাট এটা নিচে কিন্তু হিউজ অ্যাক্টিভিটি রান হচ্ছে। আমরা যদি খালি চোখে ফেসবুকের কথা চিন্তা করি, ফেসবুক আসলে কনসেপচুয়ালি জিনিসটা কি? কনসেপচুয়ালি হচ্ছে সবার একটা করে প্রোফাইল আছে, আমরা সবাই যে যার যার পোস্ট করি ওইটাতে মানুষজন লাইক লাভ এই জিনিসগুলা দেয়, মানুষ কমেন্ট করে, ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তাই না? কিন্তু যারই আসলে এই ধরনের একটা প্ল্যাটফর্ম নিয়ে একটা মিনিমাম ধারণা আছে, সে আসলে বুঝবে যে কি পরিমাণে কমপ্লেক্স একটা সিস্টেম। একই সাথে লক্ষ লক্ষ মানুষ, একই সাথে কনকারেন্ট ইউজার, সে মিলিয়নস অফ ইউজার সারা পৃথিবী থেকে অ্যাক্সেস করতেছে প্রতি মোমেন্টে, গিগাবাইট আফটার গিগাবাইট আপনার ডেটা আপলোড হচ্ছে, ভিডিও আপলোড হচ্ছে। এখন এই যে আমরা যে টাইমলাইন গুলা দেখি, যে আজকের দিনে কি কি করছো তুমি 3 বছর আগে, 5 বছর আগে, 10 বছর আগে। তো এই যে ডেটাগুলো স্টোর করা, সময় মতন এটাকে ফেচ করে নিয়ে আসে, এবং সেটা এই যে টাইমলাইনের ভিতরে যে দেখাচ্ছে, কতজনকে দেখাচ্ছে, টোটাল ফেসবুকের টোটাল ইউজার কত, এনি আইডিয়া কারো? আমার জানা নেই, আপনারা কি একটু দেখে বলতে পারবেন ফেসবুকের টোটাল ইউজার কত? দেখে কেউ একজন একটু বলেন না, কত ফেসবুকের কত ইউজার? 3.065 billion monthly active user. Right, 3.065 billion. জুলাই 2024 শুধু বাংলাদেশে হচ্ছে 67 লক্ষ ইউজার। বাংলাদেশের অলমোস্ট 40% মানুষ ফেসবুক ব্যবহার করে। আপনি চিন্তা করছেন, এর থেকে সার্বজনীন আর কোনো সফটওয়্যার আছে? আর কোনো সফটওয়্যার নেই। সো এই যে দেখেন 3.05 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার, তার মানে প্রতি মাসে এই 3.05 বিলিয়ন অন অ্যান এভারেজ ধরেন 80 to 90% ডেইলি একবার করে হইলেও সে কিন্তু ফেসবুক চেক করে।
সো এত কোটি কোটি হাজার কোটি ইউজার, হ্যাঁ, সো এইটা কিন্তু আসলে ম্যানেজ করা চারটিখানি কথা না। তার পিছনে কি পরিমাণে কনকারেন্ট ইউজার সাপোর্ট করা লাগতেছে, তার কি পরিমাণে তার লোড কখন বৃদ্ধি পাচ্ছে, কখন এসেছে, কথার কথা বাংলাদেশে মানুষজনের ইউসেজ প্যাটার্নটা কখন বৃদ্ধি পায় বলুন তো? কখন মানুষ বেশি ইউজ করে, কয়টা থেকে কয়টা? রাতের বেলা 11টা রাতের বেলা, হ্যাঁ। একটা হচ্ছে রাতের বেলা, যে স্পেশালি ইউজার স্টুডেন্টদের মতন যারা, আবার অফিস গোয়িং যারা আছে তারা কি করে, তারা অফিসে যাইতে আর অফিস থেকে বের হওয়ার পরে বাসায় ফেরত আসার পথে ওরা কিন্তু ফেসবুক মোবাইল থেকে বেশি ব্যবহার করে। আবার দিনের মাঝখানে একটা বেশ স্পাইক হয়। সো ওই সময়গুলোতে বাংলাদেশ রিজিয়নে যে সার্ভারটা আছে, এখন বাংলাদেশ, ইন্ডিয়া, সাবকন্টিনেন্টের যে সার্ভারটা আছে, ওইখানে সে তারা কিন্তু লোড ম্যানেজ করতে হবে। আবার বাংলাদেশে যখন রাত, তখন কথার কথা ইউএসএ তে তখন তখন দিন চলতেছে, ইউএসএ, সাউথ আমেরিকা, ইউরোপের একটা অংশ, তখন কিন্তু ওইখানে পিক টাইম। সো ওইখানকার সার্ভারে তখন কিন্তু তাকে লোড ব্যালেন্স করতে হচ্ছে। ইটস এ ভেরি কমপ্লেক্স প্রসেস। যে প্রসেসটা কিভাবে ম্যানেজ করতেছে, এটার জন্য কিন্তু শত শত ইঞ্জিনিয়ার, একদম লাইক এমআইটি গ্রাজুয়েটস মানুষজন বসে আছে এইসব জায়গায়। সো এটা একটা সফটওয়্যার ফার্মকে আপনি যদি যথাযথভাবে রান করতে হবে, আমাদের এগেইন আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে আমাদের একটা ধারণা হচ্ছে আইটি ফার্ম মানেই হচ্ছে সফটওয়্যার কোডার। কোডিং ইজ জাস্ট ওয়ান ফ্র্যাকশন অফ দ্য টোটাল ভ্যালু চেইন। কোডিং এর সাথে সাথে সার্ভার মেইনটেনেন্স আছে, কোয়ালিটি অ্যাসিউরেন্স আছে, সফটওয়্যার আর্কিটেকচার আছে, হ্যাঁ, ইউআই ইউএক্স আছে। যদি ইউআই ইউএক্সটা সবসময় ইসে না, বাট ইট ইজ এ ভেরি মাচ এ পার্ট অফ দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস। সো অনেক কিছু আছে, এবং এইসব জায়গায় কিভাবে আপনি আসলে কোন স্পেশালাইজেশনটা আপনি করবেন, এটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করে আপনাকে সামনে আগাইতে হবে। এবং দেয়ার আর মেনি ডিফারেন্ট টাইপ অফ রোলস উইদিন কি বলবো সফটওয়্যার টেকনোলজি ডিপার্টমেন্ট। সবকিছুই কিন্তু অপারেশনসের অন্তর্গত। এখন সফটওয়্যার প্রোডাকশনে আপনারা কি বাম পাশের যে সাইকেলটা, সেটা কি আপনারা অবগত আছেন? আপনারা তো অলরেডি 4th ইয়ারে, আপনারা এটার সাথে অ্যালাইন থাকার কথা, তাই না? সফটওয়্যার ডেভেলপমেন্ট সাইকেল, হ্যাঁ। সো টেস্টিং, ইন্টিগ্রেশন, মেইনটেনেন্স, শুরু হয় প্ল্যানিং দিয়ে, প্ল্যানিং, অ্যানালিসিস, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, টেস্টিং, ইন্টিগ্রেশন এন্ড মেইনটেনেন্স। সো এই যে টোটাল যে সফটওয়্যার ডেভেলপমেন্ট সাইকেল, এটার ভিতরে আমরা অলরেডি ডিসকাস করলাম যে কিছু সফটওয়্যারের ব্যাপারে কিছু ডিফারেন্স আছে। যে ইনভেন্টরিতে এটা হচ্ছে নো ইনভেন্টরি সিস্টেম, প্রোডাকশন এটা হচ্ছে কিন্তু কোনো টেনজিবল কিছু না, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এইটার কারণে সফটওয়্যার কোম্পানিগুলো কিন্তু ব্যাংক থেকে কোনো লোন পায় না, হ্যাঁ, স্পেশালি প্রোডাক্ট বেস সফটওয়্যার যারা ধরেন প্রজেক্ট বেস সফটওয়্যার, ওদের ধরেন একটা ওয়ার্ক অর্ডার আছে, প্রধান কথা সরকার থেকে তাকে একটা প্রজেক্ট দিছে, 10 কোটি টাকার একটা প্রজেক্ট, সে ওয়ার্ক অর্ডার দেখায়, সে লোন পায়, সে ওয়ার্ক অর্ডার ফিন্যান্সিং পায়। কিন্তু একটা প্রোডাক্ট বেসড কোম্পানি, সে ফর এক্সাম্পল লাইক ফেসবুক, ফেসবুক প্রথম দিকে যখন ছিল, ওর তখনও কোনো নামডাক হয় নাই, কেউ ওকে চিনে না, ও এখনো প্রফিটে যায় নাই। ও যদি বাংলাদেশে থাকতো আর ও যদি সেটা নিয়ে সে ব্যাংকের কাছে যাইতো যে ভাই আমি একটা খুবই উদীয়মান একটা সফটওয়্যার কোম্পানি, সফটওয়্যার প্রোডাক্ট বানাই, আমাকে তুমি একটু লোন দাও, আমার আগামী 1 বছর চলতে হবে, ব্যাংক ওকে লোন দিত না। বিকজ এইটা ও এমন একটা জিনিস নিয়ে কাজ করে, ব্যাংকে গেলেই বলতো যে ভাই তোমার গুদামে গিয়ে তোমার মালগুলা দেখাও, আদারওয়াইজ তোমাকে ভাই আমার আসলে কিছু দেওয়ার নেই। হ্যাঁ, সো প্রোডাকশন আউটপুট খুবই ইম্পর্টেন্ট, যে সেই ইনটেনজিবল প্রোডাক্ট নিয়ে কাজ করে। কোয়ালিটি কন্ট্রোল ডিফারেন্ট হচ্ছে, অটোমেটেড টেস্টিং, কোড রিভিউ। সো এখানে কিন্তু ধরে ছুঁয়ে টেস্ট করে কিন্তু মানে আমার সেন্স ব্যবহার করে, মানুষের তো 5টা সেন্স, তাই না? তো 5টা সেন্স ব্যবহার করে আসলে কোয়ালিটি কন্ট্রোল করা যাবে না, এখানে ডিফারেন্ট টাইপ অফ জিনিসপত্র দেখে এটা করতে হবে।
দেন হচ্ছে ডেলিভারি রিয়েল টাইম বাই ক্লাউড ওর অ্যাপ স্টোর। সো এখানে কোনো কি বলবো মাল্টি লেভেল ডেলিভারি চ্যানেল না, এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার বা ম্যাক্সিমাম মাঝখানে একটা লেয়ার থাকতে পারে। সো টিম প্রোডাক্টিভিটি, সো একটা ডেলিভারি চ্যানেল খুব ইম্পর্টেন্ট। একটা ডেলিভারি চ্যানেল আমরা যেটা প্রায় সময় ইউজ করি সেটা হচ্ছে গুগল প্লে স্টোর। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ডেলিভারি চ্যানেল। যারা অ্যাপল ইউজ করেন তারা আই স্টোর, তারা অ্যাপল স্টোর তারা ব্যবহার করে। আবার বিভিন্ন ধরনের সে থার্ড পার্টি চ্যানেল আছে, সে কথা মাইক্রোসফট স্টোর আছে, এইরকম আরো ডিফারেন্ট প্ল্যাটফর্ম আছে। কিছু কিছু আবার আছে আপনার হচ্ছে যে কোড ক্যানিয়ন টাইপের প্ল্যাটফর্ম আছে, যেখানে আপনারা আপনাদের কোড আপনারা তুলে দিলে মানুষ এখান থেকে কিনতে পারে। সো যাই ডেলিভারি চ্যানেল সবকিছু কিন্তু ডিজিটাল, এখানে কিন্তু ফিজিক্যালের কিছু না। সো আপনি এটার অ্যাপ স্টোরে আছে অথবা অন্যান্য কোনো প্ল্যাটফর্মে আছে। সো এটা হচ্ছে সফটওয়্যারের অন্যতম একটা বৈশিষ্ট্য। দেন হচ্ছে টিম প্রোডাক্টিভিটি হাইলি ভেরিয়েবল এন্ড নন লিনিয়ার। এইটা কেন আমাকে একটু বুঝাইতে পারবেন টিম প্রোডাক্টিভিটি কথাটা? স্যার টিমের এক একজন এক এক রকম স্কিলস থাকে ওদের মধ্যে। হাউ ইজ ইট ডিফারেন্ট দ্যান ফিজিক্যাল প্রোডাক্ট? কি হতে পারে ফিজিক্যাল প্রোডাক্ট একটা ফ্যাক্টরি এনভায়রনমেন্টের সাথে এখানে তফাৎ কি? বলেন, কেউ একজন বলেন, আপনাদের থটটাই শেয়ার করেন, কিন্তু রাইট রং এর কিছু নাই। কোডের মধ্যে তো অনেক ডিপেন্ডেন্সিস থাকে, একটার সাথে আরেকটা, একটা মডিউলের সাথে আরেকটার কানেকশনস থাকে, একটার জন্য আরেকটাতে চেঞ্জেস আসতে পারে। রাইট, ভেরি গুড, ভেরি গুড। তো এটা যদি আমি ফিজিক্যাল ফ্যাক্টরির সাথে আমি তুলনা করি, এটা কিভাবে এই জিনিসটা তফাৎ কি, কিভাবে এই জিনিসটা ডিফারেন্ট? সে আপনি কথার কথা সে আপনি শরীফ মেলামাইনের ফ্যাক্টরির সাথে আপনি একটা সফটওয়্যার ফ্যাক্টরির বা সফটওয়্যারের যে টেক টিম, দুইটার মধ্যে আপনি তফাৎ কিভাবে করবেন টিম প্রোডাক্টিভিটি পার্সপেক্টিভ? স্যার মেশিন বা ফ্যাক্টরিতে হচ্ছে সব সেম আউটপুট দিতে থাকে। একটা মেশিনের আন্ডারে যদি একটা কাজ করে আর কি, সেম একই প্রসেসে অনেক মাল্টিপল একই ওয়েতেই অনেকগুলো আউটপুট থাকে। কিন্তু সফটওয়্যারের জন্য হয়তো বা সেখানে কিছু বাগস থাকতে পারে, এরর্স থাকতে পারে, যেটার জন্য মাঝে মাঝে কিছু ভুল আউটপুটও চলে আসতে পারে। এক্স্যাক্টলি। এখানে আপনি যদি কথার কথা শরীফ মেলামাইনের পার্সপেক্টিভে আমি যদি চিন্তা করি, ওর এখানে নতুন একজন ওয়ার্কার ঢুকছে, ও হয়তোবা ম্যাক্সিমাম হয়তোবা তার কিছু স্পিডে কিছু ভেরিয়েশন আসতে পারে এন্ড এভরিথিং, হ্যাঁ, বাট তার কাজ কিন্তু হাইলি স্ট্রাকচার্ড একটা কাজ। বাট সেই তুলনায় কিন্তু সফটওয়্যার প্রোডাকশনটা, সফটওয়্যার ডেভেলপমেন্টটা, এটা কিন্তু আসলে দ্যাটস নট দ্যাট লেভেল অফ স্ট্রাকচার। এখানে অনেক ধরনের ভ্যারিয়েবিলিটি আসতে পারে, এইখানে এক্সপার্টিজের উপরে ডিপেন্ড করে অনেক কিছু ঝামেলা হইতে পারে। একটা ভালো কোডার এবং খারাপ কোডারের মধ্যে আকাশ পাতাল তফাৎ। সো ভালো কোডার সে ফার্স্ট টাইম রাইট করবে, তার বাগের সংখ্যা খুবই কম থাকবে বা অলমোস্ট জিরো থাকবে, এবং সে টাইমলি ডেলিভারি করবে। ওয়ারেজ একজন খারাপ কোডার বা একদম নোভিস, যে তেমন কিছু জানে না, সে কিন্তু তখন দেখা যাবে যে একই ছোট্ট একটা জিনিস নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটায় দিচ্ছে, তার কাজের আউটপুটটাও ঠিক মতো হচ্ছে না, তার কাজের কমপ্লেক্সিটি সে করতে পারতেছে না, কমপ্লেক্সিটি সে অ্যাচিভ করতে পারতেছে না, খুব সিম্পল জিনিস নিয়ে সে ঘন্টার পর ঘন্টা কাটায় দিচ্ছে। সো ইট ইজ হাইলি ভেরিয়েবল একটা প্রোডাকশন প্রসেস, যেটাতে
এগেইন টিম লিড কাকে কি অ্যাসাইন করতেছে, এটা কিন্তু এখানে আসলে হিউম্যান ফ্যাক্টরটা অনেক বেশি। এবং একটা মজার জিনিস কি, আমরা আপনাদের কি মনে হয় এআই কিভাবে এই সফটওয়্যার ডেভেলপমেন্টটাকে কিভাবে প্রভাবিত করতেছে, কি মনে হয়? এখানে কি যে এই যে হাই ভেরিয়েবিলিটি, এটাকে কি এআই কমায় ফেলতে পারবে? স্যার কমায় ফেলতে পারবে না, বাট প্রসেসটা হয়তো আরেকটু ইজিয়ার, আরেকটু কম সময় হয়তো আরেকটু ফাস্ট করা যেতে পারে। কারণ এআইও তো ভুল করে, এআই কেও প্রপারলি ইউজ করাটাও আসলে যে ইউজ করতেছে তার জানতে হবে যে এআই কে প্রপারলি কিভাবে ইউজ করতেছে। এমন না যে এআই পুরোটাই করে ফেলতে পারবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হ্যাঁ, সো আমাদের অনেকের কিন্তু একটা ধারণা হচ্ছে বা ইদানিং আসলে ডিজিটাল প্ল্যাটফর্মে জিনিসটাকে এমন ভাবে প্রচার করা হচ্ছে যে এআই সবকিছুকে রিপ্লেস করে ফেলবে। এআই দিয়ে একটা সফটওয়্যার, আপনি একটা সুপার কমপ্লেক্স এন্টারপ্রাইজ লেভেল সফটওয়্যার আপনি 15 মিনিটে বানায় ফেলতে পারবেন। হ্যাঁ, সে কিছু একটা বানাবে, বাট এইটার যে ভেরিয়েবিলিটিটা, এটার যে কমপ্লেক্সিটি, এটার যে ফ্লেক্সিবিলিটি, এটা এই লেভেল তো আসলে সফটওয়্যার বানাইতে পারবে না। সে একটা স্ট্যান্ডএলোন একটা সিস্টেম বানাই দিবে, বাট এটাকে আপনি যখন পিওরলি ফ্লেক্সিবল করতে যাবেন তখন কিন্তু আপনাকে হাত দিতেই হবে। এবং এখানটাতেই কিন্তু একজন ভালো কোডার, ভালো ডেভেলপার, ভালো ইঞ্জিনিয়ার এবং খারাপ ইঞ্জিনিয়ারের মধ্যে তফাৎ। হ্যাঁ, আমি তো কোডিং জানি না, আমি যদি চাই আমিও কিন্তু একটা সফটওয়্যার বানায় ফেলতে পারবো একটা কোড করে, বাট সমস্যাটা হচ্ছে এইটার ভিতরে যে কি সমস্যা আছে। আমাকে যখন আপনি বলবেন যে ঠিক আছে এইটার সাথে এইটাকে অ্যাড করেন, ওই জিনিসটাকে চেঞ্জ করেন, এটা বললেই কিন্তু তখন আমি আবার এআই কে বলবো ঠিক করে দাও, এআই কিছু একটা দিবে, এক্স্যাক্টলি আমি যা চাচ্ছি সেটা হয়তো বা নাও দিতে পারে, না দিলে আবার চেঞ্জ করতে বলো। তো ওই যে সেই যে ফ্লেক্সিবিলিটিটা, ওই ফ্লেক্সিবিলিটিটাকে কাজে লাগাইতে হইলেও কিন্তু আসলে আমার এক্সপার্টিস থাকতে হবে। এটা আসলে এত সোজা না যে আমি এআই কে বললাম আর একটা কমপ্লেক্স সফটওয়্যার বানাই দিল। হ্যাঁ, খুব ছোট ছোট ফিচার, সিম্পল ফিচার্স হয়তোবা সে বেসিক কোডিংটা সে করে দিবে, যেই কোডিংটা হয়তোবা আপনাকে করা লাগবে। সো এখন আগে কি হইতো, আগে বেসিক কোডিং গুলাও শত শত লাইন আপনাকে লিখতে হইতো, এখন সেইগুলা লিখতে হচ্ছে না। আপনাকে বেসিক কোডিং গুলা করে আপনি সরাসরি আপনি অ্যানালিসিসের পার্টটাতে ঢুকে যেতে পারতেছেন, সেই কমপ্লেক্সিটির পার্টটাতে ঢুকে যেতে পারতেছেন। সো সেই যে রিপিটেড যে জিনিসগুলা হইতো ওইটা আর আপনাকে করতে হচ্ছে না। সো অফকোর্স আমি আমার যে প্রশ্নটা করছিলাম যে সময় কমায় ফেলা এন্ড এভরিথিং, সিগনিফিকেন্টলি টাইম রিডিউস করা সম্ভব, বাট এআই একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে রিপ্লেস করে ফেলতে পারবে না। হাউএভার লো কোয়ালিটি সফটওয়্যার কোডার যারা আছে তাদের জন্য কিন্তু আসলে অসুবিধা করবে। সো এইটা আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে কিন্তু স্পেশালাইজেশন আনতে হবে। আমরা কিন্তু যে খুবই গড়পড়তা টাইপের যদি আমরা সফটওয়্যার কোডার হই যাদের আসলে ডেপথ নাই, তারা কিন্তু আসলে বিপদে পড়বে। ওকে, সো এখন কি অপারেশনাল ডিসিশন ইন সফটওয়্যার স্টার্টআপ কি কি হইতে পারে? প্রথমেই হচ্ছে টিম সাইজ, ওয়ার্কলোড অ্যালোকেশন, যেটা আমি প্রথমেই বললাম, একজন খুব ভালো টেক লিড থাকতে হবে যে একটা প্রোডাক্ট অনুযায়ী তার টিম সাইজ কতটুকু হবে, ওই টিম সাইজের ভিতরে কোন রোলে কে কে থাকবে সেটাও কিন্তু ডিসাইড করাটা খুব জরুরি। কাকে কতটুকু কাজ দেওয়া হবে, কে কতটুকু কাজ নেয়ার যোগ্য এবং তাকে ততটুকু অপটিমাম লেভেলের কাজ দিতে হবে। এই জিনিসগুলা কিন্তু টিম লিডকে এটা খুব ডিলিজেন্টলি এটাকে ম্যানেজ করতে হবে। দেন হচ্ছে অ্যাজাইল নাকি ওয়াটারফল, কোন মেথডে যাব এটাও আমাদেরকে ডিসাইড করতে হবে। তো আপনাদের কি ধারণা আছে অ্যাজাইল মেথড আর ওয়াটারফল মেথড কি? জি স্যার। ভেরি গুড। বলেন তো অ্যাজাইল মেথড কখন কাজে লাগে আর ওয়াটারফল মেথড কখন কাজে লাগে? স্যার অ্যাজাইল মেথড হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস বা ইটারেশনের মাধ্যমে যেটা করানো হয়, মানে যে ধরনের সফটওয়্যার
ইউজারের কাছ থেকে কন্টিনিউয়াস ফিডব্যাক নেওয়ার জন্য। হ্যাঁ, ভেরি গুড। আর ওয়াটারফল মেথড? ওয়াটারফল হচ্ছে পুরো একটা সিস্টেমের ডেভেলপমেন্ট কাজ শেষ করে তারপর হচ্ছে মানে শেষ করা হয়, এরপর হচ্ছে আবার যে পুনরায় ডেভেলপমেন্ট করা হবে এর কোনো থাকে না, চান্স থাকে না, বা করতে গেলেও আসলে মেজর কাজ করে আবার ফেরত যাইতে হবে। সো বর্তমানে কোনটা বেশি প্রচলিত, অ্যাজাইল না ওয়াটারফল? অ্যাজাইল। হ্যাঁ, স্পেশালি আপনি যদি প্রোডাক্ট নিয়ে ডিল করেন, পার্টিকুলার প্রোডাক্ট নিয়ে, বা কাস্টমারের রিকোয়ারমেন্টটা এখনো 100% ক্লিয়ার না, এই ধরনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাজাইলে যাইতে হবে। আপনি ওয়াটারফলে গেলে আপনি বিপদে পড়বেন। বাট তারপরে ওয়াটারফল কখনো কখনো ইজ এ মোর অ্যাপ্রোপ্রিয়েট মেথড। কখন বলতে পারেন? যখন কনজিউমার নিজেই অ্যাকচুয়ালি শিওর না যে কি চাচ্ছে। তো ওইটা তো অ্যাজাইল। ওয়াটারফলে অ্যাজাইলের এটা একটা প্রবলেম যে অনেক সময় ক্লায়েন্ট নিজেও জানে না যে আনরিয়েলিস্টিক ক্লেম করে যে এটা করো ওটা করো, তখন অ্যাজাইল একটু কাইন্ড অফ ঝামেলা টাইপের। না, আপনি তো তখন ওয়াটারফল করলে তো আপনি একবারে মারাই যাবেন। যদি ওয়াটারফল করে তার কাছে নিয়ে যান, হ্যাঁ ওয়াটারফল করে নিয়ে যান, আর সে বলে যে ভাই এটা তো এরকম না, এটা ওইভাবে করে দেন, মানে ঘটনা তো আসলে খুব খারাপ হবে। তো ওয়াটারফল কখন অ্যাপ্রোপ্রিয়েট? তো ছোটখাটো কোনো প্রজেক্ট যদি হয় যেটা হয়তো বা এত চেঞ্জেস থাকবে না বা এত কন্টিনিউয়াস মেইনটেনেন্স বা গুড এক্সাম্পল আপনি সিম্পলার প্রজেক্টগুলা যেটা আসলে এত ফিডব্যাক, কাস্টমার ফিডব্যাকের প্রয়োজন নাই, ওয়াটারফল মেথড একবারে করেই দেখাইলাম। আরেকটা হইতে পারে যখন হাইলি স্ট্রাকচার্ড প্রজেক্ট, সেইখানে আসলে চেঞ্জের স্কোপ তুলনামূলক কম। সে ফর এক্সাম্পল সরকারি প্রজেক্ট আপনাদের কি এসআরএস কি দেখছেন কখনো? সরকারি প্রজেক্টে দেখার সুযোগ হয়েছে? আচ্ছা, সরকারি প্রজেক্টগুলোর এসআরএস কিন্তু ভেরি স্ট্রাকচার্ড থাকে, খুবই হাইলি স্ট্রাকচার থাকে। তার এক্স্যাক্টলি কি কি করতে হবে সেই জিনিসগুলো থাকে, এটার পিছনে কোন কোন ক্যাপাসিটি থাকতে হবে সবকিছু থাকে। তো এখানে জাস্ট আপনাদেরকে একটু ধারণার জন্য বলি। সে ফর এক্সাম্পল আমাদের একটা খুব কমন একটা ধারণা আছে যে, বা প্রচলিত ধারণা, যা আমিও টু সাম এক্সটেন্ট বিশ্বাস করি, যে সরকারি প্রজেক্টে আসলে প্রচুর দুর্নীতি হয়। ভেরি গুড। তারপরেও আসলে সে ফর এক্সাম্পল খুব কমন একটা যদি এক্সাম্পল দিই, যে মার্কেটে একটা বাল্ব কিনতে পাওয়া যায় কথার কথা 100 টাকা, আর সরকারি প্রজেক্টে সেটা কেনা হয়েছে 250 টাকা বা 300 টাকা। আমরা তো অবশ্যই বলবো যে এখানে বিশাল দুর্নীতি হয়েছে, বাট আমি বলবো দুর্নীতি হয় নাই। কেন বলো? Any idea? টাকা 100 টাকার বাল্ব 200 টাকা বা 250 টাকায় কেনা হয়েছে বা 300 টাকায় কেনা হয়েছে, তারপরেও আমি বলবো দুর্নীতি হয় নাই। কি কারণে হইতে পারে? আমি একটু আগে বললাম, দে আর ভেরি স্পেসিফিক। ওদের বাজেট হয়তো ওরকম থাকে বলে হচ্ছে আরো বেটার প্রোডাক্ট স্পেসিফিকেশন অনুযায়ী যেটা মিলে ওইভাবে আরো ম্যাচ করার চেষ্টা করে। এক্স্যাক্টলি, ও হয়তো বা অনেক অ্যাবাভ স্পেসিফিকেশনের জিনিসপত্র চাইছে। এখন আমরা তো খালি চোখে বলি যে একটা বাল্বের দাম হচ্ছে এত টাকা, আর সে হয়তো বা বাল্ব চাইছে কথার কথা 500 ওয়াটের বাল্ব চাইছে। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওকে গ্যারান্টি দিতে হয় যে তুমি এই যে 500 ওয়াটের বাল্বটা দিবা, এটা আগামী 2 বছরে যদি নষ্ট হয়ে যায় তোমাকে এটা ফ্রি সার্ভিসিং করে দিতে হবে। তার মানে সার্ভিসিং এর কস্ট ঢুকতেছে এটার ভিতরে। তোমাকে ওয়ারেন্টি দিতে হবে যে যদি এটা নষ্ট হয়ে যায় তুমি এটা ফ্রি রিপ্লেসমেন্ট করে দিবা। তার মানে একটা ফ্রি রিপ্লেসমেন্টের কস্ট এখানে ঢুকতেছে এসে। তাকে বলতেছে যে আগামী 2 বছর
এই টোটাল বাল্ব মেইনটেনেন্স তোমার দায়িত্ব। বাল্ব তুমি প্রতি মাসে এসে একবার চেক করে যাবা। সো চেক করে যাওয়া মানেই তো হচ্ছে আমার রিসোর্স এনগেজ করতে হবে, আমার মানুষ নিতে হবে। সো মানুষ নেওয়া মানে হচ্ছে আমার কস্ট অ্যাড হচ্ছে। সো এই জিনিসগুলা করে তারপরে আবার তাকে হয়তো বা বলা হয় যে তোমাকে সে কথার কথা প্রজেক্ট হচ্ছে 10 কোটি টাকার প্রজেক্ট। এই 10 কোটি টাকার মধ্যে তোমাকে আবার এডিশনাল 1 কোটি টাকা তোমাকে পারফরমেন্স গ্যারান্টি হিসেবে তোমাকে দিতে হবে, যেটা গভর্নমেন্টের হাতে জমা থাকবে, 2 বছর পরে তুমি ফেরত পাবা। সেই যে 10 কোটি টাকার ভিতরে সে যে 1 কোটি টাকা জমা দিয়ে রাখলো, সেটার একটা ফিনান্সিং কস্ট আছে না? ও তো কোনো একটা জায়গায় তো তার পকেটের টাকা নিয়ে রাখে নাই, সে তো হয়তো বা ব্যাংক থেকে সে টাকা নিছে। সেই ব্যাংকের টাকার যে সুদ তাকে দিতে হবে, এটাও কিন্তু তাকে দিতে হবে। সো বিভিন্ন কারণে আসলে প্রজেক্টের কস্ট তখন বেড়ে যায়। সো যদিও একটু অপ্রাসঙ্গিক ভাবে বললাম, বাট এই তথ্যটা আসলে আমাদের জানা উচিত। আমরা হয়তোবা চট করেই অনেক ক্ষেত্রে বলে দেই যে এইখানে সবকটা 2 নাম্বার, সবকটা চোর, এটা সেটা। হয়তোবা মেবি আমরা সেইভাবে হয়তোবা না জেনে অনেক কিছু বলি। যদিও আমি পার্সোনালি আমার কোম্পানি কখনো মানে কিসের কাজ করে নাই, সরকারি কাজ আমরা করি না। আমাদের প্রোডাক্ট, যেহেতু প্রোডাক্ট নিয়ে ডিল করি, আমরা আমাদের সর্বোচ্চ কর্পোরেট কাস্টমার্স। বাট তারপরেও আমি আসলে দেখি যে অনেকেই খুব কি বলবো জেনেরিক কমেন্ট করেন, যেটা আসলে হয়তোবা একজন ব্যবসায়ী যে সৎভাবে সে চলার চেষ্টা করতেছে, হয়তোবা তার জন্য জিনিসটা একটু আনফেয়ার হবে। হাউএভার সেইং সো, আমরা সবাই জানি যে একটা বালিশ উপরে তোলার খরচ হিসেবে 5,000 টাকা আসে একটা সিঙ্গেল বালিশ, তো অফকোর্স সেখানে তো অনেক ঝামেলা আছে। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথডে এজাইল ভার্সেস ওয়াটারফলটা তখনই কাজে লাগে যখন হচ্ছে ভেরি স্ট্রাকচার্ড একটা প্রজেক্ট থাকে, যেই প্রজেক্টে আসলে স্কোপের চেঞ্জ হওয়ার কোনো ইস্যু থাকে না। সেখানে ওয়াটারফল মেথড এটা আমরা ফলো করতে পারি। ওয়াটারফলের একটা সুবিধা হচ্ছে বেসিক্যালি আপনার এখানে চোখ বন্ধ করে ফুল টিমকে নিয়ে কাজ করা যায়। ওয়ারএজ এজাইলে আপনাকে কন্টিনিউয়াস মানুষের ফিডব্যাক নিতে হয়, কন্টিনিউয়াস আপনাকে চেঞ্জ করতে হয়। সো এজাইলে কিন্তু ডিসরাপশনটা অনেক বেশি, ওয়াটারফলে কিন্তু ডিসরাপশনটা অত বেশি নয়। সো whenever you have a very fixed scope project, then waterfall is a good approach. আচ্ছা, সো ডেপ্লয়মেন্ট ফ্রিকোয়েন্সি, CI/CD ভার্সেস রিলিজ সাইকেল, এই জিনিসটা কি কেউ আইডিয়া দিতে পারবেন? CI/CD দিয়ে কি বোঝাচ্ছে? CI/CD মানে continuous iteration and continuous development. Continuous integration and continuous development or deployment. So again ধরেন এটা কোন ক্ষেত্রে রিলিজ সাইকেল কখন অ্যাপ্রোপ্রিয়েট আর CI/CD কখন অ্যাপ্রোপ্রিয়েট? স্যার ইন্টিগ্রেশন আর ডেভেলপমেন্ট হচ্ছে মানে ডেভেলপমেন্টাল ফেজের জন্য, রিলিজ সাইকেল হচ্ছে ডেভেলপমেন্টাল ফেজের পরে ওই নতুন আপডেটটা কখন রিলিজ হবে বলটা মিন করে। না, কন্টিনিউয়াস সিডি দিয়ে কিন্তু শুধু ডেভেলপমেন্ট না, ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ডেপ্লয়মেন্টও বোঝায়। ডেপ্লয়মেন্ট সিডি, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট, ডেভেলপমেন্ট এন্ড ডেপ্লয়মেন্ট, অ্যাকচুয়ালি ইটস সিডিডি বেসিক্যালি। সো একটা দিয়ে হচ্ছে এটার কোনো পার্টিকুলার টাইমলাইন নাই, যখন কাজ হইলো আপনি সাথে সাথে ডেপ্লয় করে দিলেন, মানে ছোট ছোট ফরম্যাটে স্পেসিফিক টাইমলাইন ধরে না, বাট আপনি যখনই কাজ হইলো আপনি ডেপ্লয় করে দিলেন, ডেপ্লয় করে কাস্টমারের ফিডব্যাক নিলেন, নিয়ে আবার কোনো সমস্যা হলে আবার সাথে সাথে আবার চেঞ্জ করে দিলেন। সো ইটস এ ভেরি ফ্লুইড মেকানিজম। ওয়ারেজ রিলিজ সাইকেল কি করে, সে হয়তো বা প্রতি 15 দিনে একবার রিলিজ করে, প্রতি 1 মাসে রিলিজ করে, প্রতি 3 মাসে একবার রিলিজ করে, প্রতি 6 মাসে রিলিজ করে। সো বা প্রতি বছর বছর একটা করে রিলিজ বের হয়। তো CI/CD কখন হওয়া উচিত আর রিলিজ সাইকেল কখন হওয়া উচিত? ফিক্সড রিলিজ সাইকেল।
রিলিজ সাইকেল হচ্ছে নতুন মানে ভার্সন চেঞ্জের জন্য হচ্ছে ধরা যায়, আর সিআইসিডি হচ্ছে কোনো সিম্পল প্যাচ থাকে, যদি নতুন প্যাচ আসলে সেটার ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, সো ফেসবুক কি করে, সিআইসিডি না রিলিজ সাইকেল, কোনটা? সিআইসিডি সিআইসিডি করে, এক্স্যাক্টলি। সো সাধারণত কনজিউমার ফেসিং যে সফটওয়্যারগুলো সেগুলো কিন্তু সিআইসিডি করে, বাট ওয়্যারএজ আমরা যদি মাইক্রোসফটকে দেখি, মাইক্রোসফট কি সিআইসিডি করে না রিলিজ সাইকেল মেইনটেইন করে? রিলিজ সাইকেল, এক্স্যাক্টলি। সে উইন্ডোজ 10 এর পরে উইন্ডোজ 11 নিয়ে আসছে, তারপরে অথবা উইন্ডোজ 12 নিয়ে আসবে। হ্যাঁ, সো ডিপেন্ডিং অন দ্য, এখন এটা হচ্ছে একটা জিনিস যে সিআইসিডি কখন অ্যাপ্লাই করা যায় এবং রিলিজ সাইকেল কখন অ্যাপ্লাই করে, মানে কোম্পানিগুলো ফিনান্সিয়াল পার্সপেক্টিভে আমি যদি জিজ্ঞেস করি, কোন ক্ষেত্রে সিআইসিডি করে, কোন ক্ষেত্রে রিলিজ সাইকেল করে? ফাইন্যান্সিয়ালি যদি দেখি তাহলে যদি নিউ ভার্সনটা অ্যাফোর্ডেবল হয় তখন হয়তো বা রিলিজ সাইকেল দিকে যাওয়া। তার মানে তাকে হচ্ছে রিলিজ সাইকেলটা পারচেজ করতে হবে, তাই না? উইন্ডোজ 11 আপনাকে পারচেজ করতে হবে, আপনাকে আপগ্রেড করতে হবে। ওয়ারে সিআইসিডি কিন্তু আপগ্রেড করে, সে অটো আপগ্রেড হচ্ছে, ফেসবুক অটো আপগ্রেড করতেছে। আপনি যদি কোনো সে ফর এক্সাম্পল আপনি পার্টিকুলার কোনো সফটওয়্যারের আপনি সাবস্ক্রিপশন আপনি কিনছেন, ওই সাবস্ক্রিপশনটা সে কিন্তু রিলিজ সাইকেলে তখন করে না, সে সিআইসিডি তে করতে পারে। সো ডিপেন্ডিং অন এগেইন আপনার ইউসেজ প্যাটার্নটা কিরকম, হ্যাঁ, ডিপ্লয়মেন্টটা কিন্তু তখন রান হবে। দেন নেক্সট কোশ্চেনটা হচ্ছে আউটসোর্সিং করবেন নাকি ইনহাউস ডেভেলপমেন্ট করবেন। এগেইন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে আমি কি আউটসোর্সিং করব না ইনহাউস করব। দেন আসতেছে হচ্ছে বাগ ফিক্সিং ভার্সেস ফিচার রোল আউট প্রায়োরিটাইজেশন, যে আমি ফিচার কিভাবে রোল আউট করবো, সেটাকে বাগ মানে একবারে জিরো এরর করে ছাড়বো, নাকি আমি একটা বেসিক চেক করে আমি ছেড়ে দিব, পরে তারপরে দেখবো যে বাগ আসতেছে কিনা, কোন জিনিসগুলো নিয়ে আমি করবো। এই যে ডিসিশনগুলো, এগুলো কিন্তু দিজ আর অল ভেরি ক্রুশিয়াল ডিসিশনস অফ এ সফটওয়্যার ফার্ম, পার্টিকুলারলি সফটওয়্যার স্টার্টআপ, পার্টিকুলারলি যারা প্রোডাক্ট নিয়ে যারা ডিল করতেছে, পার্টিকুলার সার্ভিস নিয়ে যারা ডিল করতেছে তাদের জন্য। এখন কমন অপারেশনাল কনস্ট্রেন্টস, টাইম, ট্যালেন্ট, ট্যাগ ডেটটা কি জিনিসটা? টাইম না হয় বুঝলাম যে টাইট ডেডলাইন থাকে সব সময়, আমি হয়তো বা আমার ডেভেলপার বলতেছে এটা করতে আমার 10 দিন সময় লাগবে, আপনি বলে যে না 10 দিনে হবে না, তোমার কাজ জোর করো, তোমাকে এটা 7 দিনে ডেভেলপ করতে হবে। এখন এই যে 7 দিনে ডেলিভার করার ট্যালেন্ট হয়তো বা আপনার সেই ডেভেলপারের নাই, তো সে তখন এক্সট্রা তাকে কি করতে হবে, সে হয়তো বা রাত জেগে কাজ করবেন, এভরিথিং, সে স্ট্রেসড আউট হয়ে যাবে। সো দিস আর দ্য টু চ্যালেঞ্জেস। এখন ট্যাগ ডেটটা কি, এটা কি আমাকে বলতে পারবেন? আপনি যেমন বললেন যে অতিরিক্ত সময় বা পরিশ্রম দেওয়া লাগে, এটাকে কি বলে? না, এটা ট্যাগ ডেট না। একটু এখানে পড়ে একটু দেখেন তো কি মনে হয়, লিগেসি কোড অর আনস্কেলেবল আর্কিটেকচার, এটা দিয়ে কি বোঝাচ্ছে? এমন ভাবে প্রথমে সফটওয়্যারটা বা প্রোডাক্টটা সার্ভিসটা বানানো যেন যখন শুরুতে ধরো কম মানুষের জন্য বা ডেটাবেসটা ছোট থাকতে পারে, বাট এটা পরে তো স্কেল করতে হবে। কিন্তু তখন যদি এটা আসলে স্কেল করার মতো না হয়, তখন যদি আমার পুরোটাই আসলে শুরু থেকে করা লাগে নতুন করে, তখন এটা প্রবাবলি এক্স্যাক্টলি। এবং এইটা খুবই কমন একটা প্রবলেম ইন সফটওয়্যার ইন্ডাস্ট্রি, স্পেশালি ইন আপনি যদি প্রোডাক্ট বা আপনি চিন্তা করেন, মানে বলা হয়েছে এটা 7 দিনে, ওই যে বললাম 7 দিনে করে দিতে হবে, সে ডেভেলপার কি করছে, সে সরাসরি হার্ড কোড করে সে বসাই দিচ্ছে,
আচ্ছা ঠিক আছে, এটা মানে এখানে এরকমই হবে, বাট সমস্যাটা হচ্ছে এরপরে যখন ভেরিয়েবিলিটিটা আসবে, কমপ্লেক্সিটি বাড়বে, সফটওয়্যারের মাল্টিপল ডিসিশন নেওয়ার ইস্যু থাকবে, তখনই কিন্তু দেখা যাবে এই সফটওয়্যার আর কাজ করতেছে না, কারণ এটাকে সরাসরি একটা লাইন টেনে বসায় দেওয়া হয়েছে। এটা যে একটা সেন্ট্রাল সুইচ থাকবে, সেখান থেকে সেটিংস এর ভিতরে চেঞ্জ গুলো থাকবে, এরকম কিছু করা হয়নি। যখনই এই জিনিসটা হচ্ছে তখনই কিন্তু আসলে চ্যালেঞ্জ গুলো আসা শুরু করে। সো আমি যে সক্রিয় নিয়ে আমি কাজ করি, এখানে মাল্টিপল টাইমস, এখানে মানে আমার যেরকম 3বার আমার টোটাল টেক টিম আমার চেঞ্জ হয়েছে। প্রথম যে টেক টিম যে কাজগুলা করে দিয়ে গেছে একদম ছোট থাকা অবস্থায়, সে একভাবে কাজ করছে। সেকেন্ড টিম এসে এটাকে কোনো মতে জাস্ট মেনটেন করছে এবং সেও জাস্ট কোনো মতে ডিরেক্ট লাইন বসায় দিয়ে গেছে। থার্ড টিম এসে যেটা মোর স্ট্রাকচার হইতে কাজ করতে গেছে, আমাকে এরকমও কাজ করা লাগছে, ফুল ফিচার ফেলে দিয়ে আমাকে আবার নতুন ফিচার তৈরি করতে হয়েছে। এবং মজার জিনিস হচ্ছে যে আমাদের প্ল্যাটফর্মের এখনো কিছু কিছু এরকম লিগেসি কোড আছে, যেটাকে আমরা মজা করে আমরা ব্ল্যাক হোল ডাকি। ওই ব্ল্যাক হোলের ভিতরে কি হচ্ছে কেউ জানে না, কিন্তু যেহেতু এটা কাজ করতেছে আমরা আসলে ওইটা নিয়ে মানে নাড়াচাড়া করি না। এটা হচ্ছে আমাদের টেক ভাষা আমরা বলি এগুলো হচ্ছে ব্ল্যাক হোলস, আমরা কেউ জানে না এটার ভিতরে কি হচ্ছে। সো এটা একটা মজার একটা কথা হচ্ছে যে ঠিক আছে, যেখানে তোমার ড্যাশবোর্ডে লাইট ব্লিঙ্ক করতেছে, লেট ইট ব্লিঙ্ক আনলেস ইট স্টপস। হ্যাঁ, সো এই ধরনের টেক ডেট যদি থাকে তাহলে এটা অবশ্যই ইটস এ রিস্ক। সো এটা হচ্ছে একটা কনস্ট্রেন্ট। দেন হচ্ছে বাজেট অফকোর্স কনস্ট্রেন্ট। আমি একটা খুব ভালো ফিচার বানাইতে চাচ্ছি, খুব ভালো অ্যাডভান্সড অ্যানালিটিক্স বানাইতে চাচ্ছি, বাট এটার জন্য যে R&D করতে হবে, সেই R&D করার মতন বাজেট আমার হাতে নাই। হ্যাঁ, সেরকম হইতে পারে বর্তমানে, মানে প্রতিটা কোম্পানি আসলে এটার ভিতর দিয়ে যায়। আমাকে নতুন রিসোর্স নিতে হবে, নতুন রিসোর্স নেওয়ার মানুষের আমার বাজেট আমার হাতে নাই। এটা ছোট থেকে শুরু করে অনেক বড় কোম্পানি পর্যন্ত, এই যে ধরেন কথার কথা ব্রেন স্টেশন, এখন তো সবচেয়ে নাম করা আউটসোর্সিং কোম্পানি, ব্রেন স্টেশনেরও কিন্তু দেখবেন বাজেট কনস্ট্রেন্ট আছে, সেও তার ইচ্ছা মতন মানুষ নিতে পারে না, কারণ তারও একটা বাজেট, একটা লিমিট আছে এর ভিতরে। দেন হচ্ছে কাস্টমার এক্সপেকটেশন। কাস্টমার চায় 100, আপনি তাকে দিতে পারেন 50, কাস্টমার কি হয়ে যায়। সো কাস্টমার এক্সপেকটেশন ম্যানেজমেন্ট ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ মানে কমন সফটওয়্যার অপারেশনস। দেন হচ্ছে কোঅর্ডিনেশন। আমার কোঅর্ডিনেশনে কে বসে আছে, সেই মানুষটা কতটুকু এফিশিয়েন্ট, কতটুকু তার পিপল ম্যানেজমেন্ট ক্যাপাসিটি আছে, সেটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, সো এইখানে এইরকম যদি দেখা যায় যে ওর কোঅর্ডিনেশনে যে আছে, সে প্রোডাক্ট টিম এবং টেক টিম দুইটার মাঝখানে কিন্তু ব্রিজ। সো কাস্টমারের কথা শুনে তাকে রিকোয়ারমেন্ট রেডি করতে হয়, রেডি করে তাকে কিন্তু তারপরে টেক টিমকে বুঝাই দিতে হয় টেক টিমের ভাষায়। কাস্টমার বলে এক জিনিস, টেক টিম কিন্তু বোঝে আরেক জিনিস। মাঝখানের যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু আমার কোঅর্ডিনেটর ফিল করে। সো এখানেই বেসিক্যালি প্রোডাক্ট ম্যানেজারের কাজ, খুবই কমপ্লেক্স একটা কাজ। সো প্রোডাক্ট ম্যানেজার, আপনারা যদি কেউ প্রোডাক্ট ম্যানেজার হতে চান, দ্যাটস অলসো ভেরি গুড, কি বলবো, ভেরি গুড রোল টু বি ইন অ্যান অর্গানাইজেশন, গিভেন দ্যাট আপনার দুই ধরনের প্রোডাক্ট ম্যানেজার থাকে, মানে টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার, নন টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার। সো পার্টিকুলারলি আইটি কোম্পানিতে টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজারের গুরুত্ব বেশি, কারণ সে টেকনিক্যালিটিসও জানে, আবার একই সাথে কাস্টমারকে ফেস করতে পারে। সো আপনাকে কিন্তু দুইটা জায়গার টেকনিক্যালিটি আপনাকে কিন্তু ফেস করতে হবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। সো অ্যাজাইল ভার্সেস ওয়াটারফল, এটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি। ওকে, সো সেবা XYZ এর আমরা যদি একটা এক্সাম্পল দিই, যে সে আসলে এই যে অপারেশনাল যে চেঞ্জ, অপারেশনাল পিভট। আচ্ছা, পিভট জিনিসটা কি? আমরা যে এক্সেল এর পিভট টেবিল আছে, পিভট টেবিল বলতে আসলে কি বোঝায়? পিভট বলতে কি বোঝায়? বলেন তো। ট্রান্সফর্মড মিন করে স্যার? হুম, ট্রান্সফর্মড
মিন করে বা চেঞ্জ ট্রান্সফর্ম চেঞ্জ, মোর অফ এ চেঞ্জ, নট ট্রান্সফর্ম, মোর অফ এ চেঞ্জ। হ্যাঁ, পিভট টেবিল কি করে বলেন তো? পিভট এক্সেল এর পিভট টেবিল কি করে? আপনারা এক্সেলে পিভট টেবিল করছেন কয়জন? একটা ডেটাকে নিয়ে আপনি পিভট করছেন, এরকম এক্সপেরিয়েন্স আছে কারো? আমি তো একটু চিন্তায় পড়ে গেলাম, আপনাদের এক্সেল কতটুকু ইউজ করে? স্যার আমাদের আসলে এক্সেল খুব একটা রেগুলারলি ইউজ করা পড়ে না। ঠিক আছে, তো এক্সেলে একটা ফাংশন আছে পিভট টেবিল। সো আপনি যেটা হচ্ছে, আপনি তাকে ফুল ডেটা, আপনি স্ট্রাকচার ডেটা আপনি ঢুকাই দিবেন, স্ট্রাকচার ডেটা দিয়ে আপনি পিভটে যদি ক্লিক করেন, সে সেম ডেটাকে সে বিভিন্নভাবে সে স্ট্রাকচার করে, সে চেঞ্জ করে, সে উল্টায় দেয়, ডেটাটাকে উল্টায় দেয়, অনেক কিছু সে করে। করে সেখান থেকে সে মিনিংফুল কিছু বের করতে আপনাকে সাহায্য করে। আমি মুমতাহিনের কথাকে আমি ঠিক আছে, আমি এগ্রি করবো, ট্রান্সফর্ম ইজ ওয়ান অফ দ্য থিংস, বাট স্টার্টআপের বেলায় পিভটটা সাধারণত এটাকে মেনশন করা হয় যে আপনি একটা রাস্তায় গিয়ে আপনি দেখতেছেন যে সাকসেস আসতেছে না, আপনি তখন সেই রাস্তাটা চেঞ্জ করে আপনি আরেকটা রাস্তায় আপনি যাবেন। সো স্টার্টআপের পরিভাষায় পিভট বলতে এই জিনিসটাকে মেইনলি বোঝায়। সো সেবা এক্সওয়াইজেড কি করলো? সেবা এক্সওয়াইজেড মূলত তারা B2C সার্ভিস নিয়ে তারা শুরু করলো। B2C দিয়ে কি বোঝায়? বিজনেস টু ক্লায়েন্ট, বিজনেস টু কনজিউমার। কনজিউমার, সো অর্থাৎ হচ্ছে সে এই যে আমাদের মতন যে প্রত্যেকটা হাউস হোল্ডের যে ক্লায়েন্ট, হ্যাঁ, এরকম বাংলাদেশে বা ঢাকা শহরে হাউস হোল্ড কতটা আছে? ধরে নিলাম 50 লক্ষ হাউস হোল্ড আছে বা 20 লক্ষ হাউস হোল্ড আছে। এই 20 লক্ষ হাউস হোল্ডকে টার্গেট করে সে B2C সার্ভিস লঞ্চ করছে। বাট লঞ্চ করার পরে সে কি দেখলো? যে এই কাস্টমার গুলাকে অ্যাকুইজিশন কস্ট ইজ ভেরি হাই। তাকে মার্কেটিং করতে হচ্ছে, তাকে ফিজিক্যালি আবার অ্যাটেন্ড করতে হচ্ছে, তাকে টেলিফোন করে করে তাকে আবার করতেছে। এইটার জন্য তাকে তার অ্যাকুইজিশন কস্ট ইজ ভেরি হাই। অপারেশনাল ইনকনসিস্টেন্সি, মানুষজন যে প্রত্যেকটা বাসায় বাসায় ডাকতেছে, সে ইন্ডিভিজুয়াল কাজের বুয়া পাঠাচ্ছে, প্লাম্বার পাঠাচ্ছে। এইটা এক একজনের কাছ থেকে আসলে, যেহেতু ওই যে মানুষ যাচ্ছে, এক একজনের কাছে সার্ভিস ভেরিয়েবিলিটিটা অনেক বেশি। কারণ কেউ কেউ গিয়ে খুব খুশি করে আসতেছে কাস্টমারদেরকে, আর কেউ কেউ গিয়ে এসে একবারে মানে মারামারি করে ফেরত আসতেছে। এক একজনের স্কিল লেভেল এক এক রকম, এক একজনের ক্লায়েন্ট হ্যান্ডলিং ক্যাপাসিটি এক এক রকম। সো অপারেশনাল ইনকনসিস্টেন্সি ওয়াজ ভেরি হাই। এবং এইটাকে হ্যান্ডেল করতে করতে তাদের যে সাপোর্ট টিম, সেটা দেখা গেছে যে মানে একদম মারা যাওয়ার দোষ। এইটা করে তারা বুঝলো যে আসলে, এবং আরেকটা চ্যালেঞ্জ কি, যে আপনি যখন B2C তে কাজ করবেন, এক একটা ছোট ছোট ক্লায়েন্ট থেকে কিন্তু টাকা আসে খুব কম। কিন্তু আপনি যখন একটা আপনার বাসায় আপনি যখন একটা কাজের বুয়াকে আপনি ডেকে নিয়ে আসবেন, বা আপনি আপনার পানির লাইন ঠিক করার জন্য মানুষ আনবেন, আপনি তো টাকা দিয়ে আনতেছেন। তো আপনার কিন্তু এক্সপেকটেশন কিন্তু সেই 100-তে 100, কিন্তু আপনার এই কাজটা করে সেবা আসলে কত টাকা পাচ্ছে? সেবা কিন্তু আসলে খুবই কম টাকা পাচ্ছে। কারণ এখানে আপনি যাকে যে টাকা দিচ্ছেন, সেই টাকার একটা বড় অংশ হয়তো বা সে ওই অ্যাকচুয়াল সে প্লাম্বারকে দিয়ে দিচ্ছে। সে যে টাকা পাচ্ছে সেখান থেকে তার তো অন্যান্য খরচ আছে, সেই খরচগুলো সামলানোর পরে আদৌ সে কোনো প্রফিট করতেছে কিনা। সো তার পার ইউনিট রেভিনিউ, এটাকে আরপু বলে, ARPU, এভারেজ রেভিনিউ পার ইউনিট, আরপু ইজ ভেরি লো ইন B2C সার্ভিসেস। সো এত কিছু দেখে আসলে তারা বুঝলো যে এইটা দিয়ে পোষাচ্ছে না। তখন তারা কি করলো? তারা ডিসিশন নিল, তারা পিভট করে B2B সার্ভিসে গেল। B2B সার্ভিস কি জিনিস? বিজনেস টু বিজনেস। বিজনেস টু বিজনেস। তো এখানে তাহলে তার কাস্টমার কারা হচ্ছে?
B2C তে যদি হাউস হোল্ডরা হয়, আপনারা এই যে এখানে যে কজন স্টুডেন্ট আছেন আপনারা প্রত্যেককে এক একজন এক একটা হাউস হোল্ড। তো আপনাদের এখানে ধরে নিলাম বর্তমানে 25টা হাউস হোল্ডের রিপ্রেজেন্টেশন আছে। B2B তে আসলে কি হচ্ছে তাহলে? আলটিমেটলি অনেকগুলা বিজনেসের সাথে কানেকশন হয়, মানে একটা বিজনেসের সাথে কানেকশন হচ্ছে। integration এখন করে না দেওয়া। সেবাকে যদি আপনাদের কাছে সেল করতে হইতো তাকে কি কি করা লাগতো? তারা আমাকে বলতে B2C এর কথা বলতেছে। B2C হ্যাঁ, তাকে কি কি করতে হইতো? প্রথমে ফেসবুক জুড়ে প্রচুর মার্কেটিং করতে হইতো, তাই না? কারণ আপনাকে তো জানাইতে হবে। ফেসবুককেই হয়তো বা লক্ষ লক্ষ টাকার অ্যাডভার্টাইজমেন্ট ডেলিভার করতে হইতো। তারপরে আপনি সেই ফেসবুক থেকে আপনি হয়তো বা একটা ক্লিক করতেন, সেই ক্লিকে একটা চ্যাট বক্স ওপেন হইতো। সেই চ্যাট বক্সে হয়তো বা পিছনে মানুষ বসে আছে, এরকম হয়তো বা 30 জন মানুষকে বসায় রাখছে সে, যে সে বিভিন্ন রকমের কনভারসেশন করবে। তারপরে তারপরে আপনাকে টেলিফোন করতো, টেলিফোন করে আপনি একটা অর্ডার প্লেস করলে সেটা কনফার্ম করার জন্য আবার টেলিফোন করে সে কাজটা ডেলিভার হইলো কি না, হওয়ার পরে যদি মন মতন না হয় আবার সেটা আপনার রাগটাকে সামলানো, তার আপনার পেমেন্ট সবকিছু ঠিকঠাক মতন করা, আপনার পাশে পরবর্তীতে ফলো আপ করা, বিশাল একটা কিন্তু ঝামেলা। দেখলো যে এত ঝামেলা করে আসলে যে টাকা পাচ্ছে সেটা দিয়ে আসলে পোষাচ্ছে না। সে কি করলো, সে B2B সার্ভিসে চলে গেল, অন্যান্য বিজনেসকে সার্ভিস দেওয়া শুরু করলো। এখন বিজনেসের সুবিধা কি ওভার হাউস হোল্ড? বিজনেস থেকে সে একটা সিঙ্গেল অ্যাকাউন্ট থেকেই সে অনেক টাকা পাচ্ছে। সে আপনাকে একটা প্লাম্বিং সার্ভিস দিয়ে হয়তো বা একবারে আপনি 1200 টাকা দিবেন, 1500 টাকা দিবেন, এর বেশি তো আপনি টাকা দিবেন না। কিন্তু সে যখন B2B সার্ভিসে গেল, সে হয়তো বা একটা কোম্পানি থেকেই মাসে 1 লক্ষ 1.5 লক্ষ টাকার কাজ সে পাচ্ছে। তো সে দেখলো যে একটা B2B কে কাস্টমার হিসেবে কনভার্ট করার অ্যাকুইজিশন কস্টটাও কম, তাকে অপারেশনাল যে একটা B2B অ্যাকাউন্টটাকে ম্যানেজ করার কষ্ট তার কম, সেখান থেকে টাকাও বেশি পাচ্ছে। সো এখানে তার প্রফিটেবিলিটি ইজ হাই। সো এটা করে সে কিন্তু B2B তে শিফট করলো। এখন এইটার জন্য তাকে কিন্তু অপারেশনালি ভিতরে তাকে অনেক কিছু চেঞ্জ করতে হয়েছে। এর আগে B2C এর জন্য তার যে সেটআপটা ছিল সেইখান থেকে কিন্তু চেঞ্জ করে B2B তে নিতে হয়েছে। আগে হয়তো বা যেই ধরনের অ্যাকাউন্ট ম্যানেজার ছিল তার সেই জায়গায় তাকে অনেক এক্সপেরিয়েন্সড অ্যাকাউন্ট ম্যানেজার নিতে হয়েছে, যে যারা কিনা বিভিন্ন কোম্পানিতে যাবে, গিয়ে তারা কমিউনিকেট করবে, তারা পিচ করবেন এভরিথিং সবকিছু। হ্যাঁ, সো এইটার জন্য তার কিন্তু অপারেশনাল সেটআপ তাকে চেঞ্জ করতে হয়েছে, তাকে আরো স্ট্রাকচার্ড হইতে হয়েছে, আরো প্রফেশনাল মানুষজনকে তাদের নিতে হয়েছে। সো এখন দিস অ্যাকচুয়ালি লিডস টু দ্য নেক্সট কনস্ট্রেন্ট, যে একটা স্টার্টআপে, পার্টিকুলারলি টেক স্টার্টআপে 3 ধরনের বটলনেক হচ্ছে পিপল, প্রসেস এবং প্ল্যাটফর্ম। এই যে আমরা যে ডান পাশের ছবিটা দেখতেছি, ডান পাশের ছবি ইজ এ ভেরি গুড এক্সাম্পল অফ বটলনেকস। বটলনেক বলতে ফার্স্ট অফ অল আমরা কি বুঝি, এটা একটু বলেন তো। বটলনেক দিয়ে আসলে কি বোঝায়? যে এখানে প্রচুর বটলনেক আছে, এটা মানে কি? ড্রব্যাক মিন করে? ড্রব্যাক ঠিক না। ড্রব্যাক, বটলনেক হচ্ছে মূলত আমরা যদি একটা বোতলের ডিজাইন আমরা একটু চিন্তা করি। বোতল কি হয় ঘটনাটা? বোতল নিচের দিকে মোটা, উপরের দিকে উঠে সে চিকন হয়ে গেছে। এই যে চিকন হওয়ার কারণে আপনি কি যখন বোতলটাকে উল্টা করে দেন, পানি কি একবারে পড়ে নাকি ধীরে ধীরে পড়ে? ধীরে ধীরে পড়ে। অবশ্যই আপনি চাবেন, যত স্মুথ একটা ভ্যালু চেইন তৈরি করতে, যেটার মাধ্যমে আপনি ইনগ্রেডিয়েন্ট দিবেন, যেখান থেকে প্রসেস হয়ে একটা ভালো আউটপুট আসবে। তো আমি যে ডান পাশে যে ছবিটা দেখতেছি, এই ছবিটাতে কি কি ধরনের বটলনেক আছে বলেন তো? এটা ফার্স্ট অফ অল এখানে ঝামেলাটা কোথায়? জায়গায় স্যার জমা হয়ে যাচ্ছে, আসলে জমা হয়ে যাচ্ছে, তার মানে আউটপুটটা
পারফেক্ট এক্সাম্পল অফ বটলনেক। তো বটলনেক যদি আমরা চিন্তা করি যে বটলনেকের এলিমেন্ট গুলা কি কি, 3 ধরনের এলিমেন্ট আছে, একটা হচ্ছে পিপল, একটা হচ্ছে প্রসেস, একটা হচ্ছে প্ল্যাটফর্ম। সো পিপলটা হচ্ছে আমরা যে মানুষটাকে দেখতেছি, এর সমস্যা হইতে পারে ও আসলে স্কিলড না, যথাযথ স্কিলড না, অথবা সে ওভারলোডেড হয়ে গেছে, সে সারাদিন জুড়ে একই কাজ করতেছে, ওর হাতে ব্যথা করতেছে, ওর মানসিক ভাবে সে অবসাদগ্রস্ত, ওর আসলে প্রোডাক্টিভ নাই। ও সারা শরীরে হয়তো বা ব্যথা করতেছে, সে সারাদিন এই দাঁড়ায় দাঁড়ায় খালি স্ক্রু ড্রাইভারই মারতেছে। হ্যাঁ, তো সে যখন টায়ার্ড হয়ে যাচ্ছে, অফকোর্স তার কাজের গতি কমে যাচ্ছে, বা তার যদি অন্যদিকে যদি তার যদি স্কিল ঠিক মতো না থাকে, সে হয়তো বা এখানে ঝামেলা হচ্ছে, তার হাতে হয়তো বা প্রপার টুলস হয়তো বা নাই, সেটা একটা হইতে পারে। সো পিপল একটা বড় ইস্যু যদি বটলনেকের বেলায়। তো সফটওয়্যার ফার্মে পিপল কি ঝামেলা হইতে পারে বলেন তো? কারা সেই পিপল হইতে পারে যাদের কারণে প্রোডাকশন বটলনেক হয়ে যাইতে পারে? যারা প্রোক্রাস্টিনেট করতেছে বেশি, বা একটা সিম্পল কাজের জন্য অনেক টাইম নিচ্ছে, এন্ড অলসো পার্টিকুলার কোন ডিপার্টমেন্টের কারণে সফটওয়্যার কোম্পানিতে সবচেয়ে ঝামেলা হয়? কোয়ালিটি অ্যাসুরেন্স কোডিং যদি ঠিকঠাক মতো না হয়, কারণ তাকে তো কাজ দেওয়া হইলো, সে টাইমলি কাজ তুলতে পারতেছে না, ফল্টি কাজ তুলতেছে, যেটা আবার কিউএ থেকে আবার ব্যাক করতেছে। সে যে জিনিসটা 2 ঘন্টায় করা যায় সেই জিনিসটা সে 8 ঘন্টায় করতেছে, তার কাজের কমপ্লেক্সিটি ঠিক মতো হচ্ছে না। সো এই কারণে কিন্তু একটা পিপল ইজ এ মেজর পয়েন্ট অফ কনস্ট্রেন্ট, পার্টিকুলারলি ইন সফটওয়্যার ইন্ডাস্ট্রি এবং অন্যান্য ইন্ডাস্ট্রি অফকোর্স। ইভেন আপনি যদি নন টেক পজিশনও চিন্তা করেন, একটা মানুষ ম্যানেজারিয়াল পজিশনে আছে, ও ঠিক মতো ডিসিশন নিতে পারে না। হ্যাঁ, ওর এখানে এসে অনেক ফাইল পেন্ডিং হয়ে গেছে, ও ঠিক মতো সে চেক করতে পারতেছে না। তখনই কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের কারণে আপনার কাজের গতি কমে গেছে, আপনার আউটপুট ফল করছে। নেক্সট যে কি ঝামেলা সেটা হচ্ছে প্রসেস। এই যে এই ডান পাশের ছবিটার ভিতরে এখানে কিন্তু আমরা পিপল কনস্ট্রেন্ট আমরা দেখতে পারতেছি, প্রসেস কনস্ট্রেন্টও আছে। প্রসেস কনস্ট্রেন্টটা এখানে কি দেখতে পাচ্ছি বলেন তো? অনলি একজন মানুষ, বা এক্স্যাক্টলি অনলি একজন মানুষের উপরে অনেক কিছু। এইখানে যদি মাল্টিপল প্ল্যাটফর্ম থাকতো, মাল্টিপল মানুষ থাকতো, তাহলে কিন্তু এখানে হয়তো বা এত ঝামেলা হইতো না। সো এখানে কিন্তু প্রসেসের ইস্যু আছে। আবার এই যে মানুষটা যে স্ক্রু ড্রাইভার দিয়ে কাজ করতেছে, ম্যানুয়াল স্ক্রু ড্রাইভার, এখানে যদি আমরা একটা অটোমেটেড স্ক্রু ড্রাইভার আমরা নিয়ে আসতাম, হয়তো বা এখানে কাজের গতি বেড়ে যাইতো। সো কিভাবে আসলে কাজটা আসতেছে, সে কি ধরনের টুল ব্যবহার করতেছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর তৃতীয় জিনিসটা হচ্ছে প্ল্যাটফর্ম, পোরলি স্কেলেবল ব্যাকএন্ড, টেক ডেট। আমরা টেক ডেট নিয়ে অলরেডি ডিসকাস করলাম যে টেক ডেটের কারণে কিন্তু বটলনেক তৈরি হচ্ছে, আমরা সামনে আগাইতে পারতেছি না। এখন সে ফর এক্সাম্পল এখানে এই যে ডান পাশের যে ছবিটা, ওইটা আমরা যেই ফ্যাক্টরির পার্সপেক্টিভে চিন্তা করব, ওই ফ্যাক্টরি দেখা যাবে যে এই একটা সিঙ্গেল লাইনের পাশে যে সেকেন্ড আরেকটা লাইন বসাবো, হয়তো বা সেই জায়গাটুকুও নাই। জায়গা যেহেতু নাই, তার মানে কিন্তু আমার প্ল্যাটফর্ম স্কেলেবিলিটি, আমার প্ল্যাটফর্মটা স্কেলেবল না। বা আমার যে পাশে আরেকটা লাইন বসাইতে হলে আমার যে পরিমাণে খরচ করতে হবে অত টাকা আমার কাছে নাই, অনেক কিছুই হইতে পারে। সো বিভিন্ন কারণেই আসলে কিন্তু একটা স্টার্টআপের কনস্ট্যান্ট তৈরি হতে পারে। এখন আমি যদি আমার কোম্পানিটাকে মোর প্রোডাক্টিভ করতে চাই, আমার কি করা উচিত তাহলে বলেন? স্কিলড এনাফ পিপল হায়ার করা উচিত। রাইট, ভালো স্কিল পিপল করা উচিত। প্রসেসে কি ইমপ্রুভ করব? আমি খুব স্কিলড মানুষ রিক্রুট করলাম, বাট খুবই প্রসেস হচ্ছে খুবই কমপ্লেক্স প্রসেস, আর তাকে আমি কোনো ভালো টুলও দিলাম না, লাভ হবে? না স্যার, সেটআপ ভালো দিতে হবে, ওইরকম ভালো সেটআপ দিতে হবে, তাকে ভালো একটা কাজের এনভায়রনমেন্ট দিতে হবে, তার প্রসেস, তার কাজ করার প্রসেসটা ফ্রিকশনলেস করে দিতে হবে।
এই যে আমাদের দেশে যে বিভিন্ন যে বলা হয় যে ফাইল আটকায় যে ঝামেলা হয় বিভিন্ন ধরনের কাজে, লাল ফিতার দৌরাত্ম্য বলা হয় বা ব্যুরোক্রেসি বলা হয়, এটা কিন্তু একটা মেজর ইস্যু যে ফাইল এক হাত থেকে আরেক হাতে নিতেই খবর হয়ে যায়। এখানেই সব ধরনের ঝামেলা এন্ড এভরিথিং। এই যে সরকারি গভর্নমেন্ট অফিসগুলোতে এখন কি হচ্ছে, এখন অটোমেশন হচ্ছে, অটোমেশন করে ফাইলের প্রসেসটাকে ফিজিক্যাল থেকে ডিজিটালে নেওয়া হচ্ছে। উদ্দেশ্যটা কি, কি লাভ হবে এখানে? ফাইল আটকাবে কম। ফাইল আটকাবে কমে, যে বিভিন্ন জায়গায় যে এক ফাইল থেকে আরেক ফাইল, অনেক সময় ফাইল নাই হয়ে যায়, ভাই ফাইল তো খুঁজে পাচ্ছি না, তো টাকা দিলে ফাইল বের হয়। হ্যাঁ, আবার ফাইলটা যে নিয়ে পিয়ন যে এক টেবিল থেকে আরেক টেবিলে নিবে, তো পিয়নকে আবার টাকা দিতে হয় যে ভাই আমার ফাইলটা একটু নিয়ে যাইস। এই যে এই ঝামেলাগুলা, যে কেউ বলতে পারবে না যে ফাইল হারায় গেছে, কেউ এই যে ছোট ছোট পিয়নের কারণে আসলে ঝামেলা হবে না। পিয়ন কিন্তু স্পেশালি সরকারি অফিসে তারা কিন্তু অনেক সময় অনেক পাওয়ারফুল মানুষ। তো এইখানে এই যে ছোট ছোট দুর্নীতিগুলো, এই জিনিসগুলা কিন্তু আটকায় যাবে। এইখানে আপনি অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসতে পারবেন, যে একটা পার্টিকুলার ফাইল একটা প্রসেসের ভিতরে কতদিন ধরে আটকায় আছে, এটা কিন্তু তখন চোখের সামনে ডেট উঠে আসবে। সো এইভাবে করে কিন্তু প্রসেসকে ডিফাইন করে আমরা কিন্তু তখন আমরা আরো মোর এফিশিয়েন্ট হইতে পারবো। সো এইটা আমরা যখনই দেখবো যে আসলে কোন একটা অর্গানাইজেশনকে ইমপ্রুভ করতে হবে, আমরা এই তিনটা জায়গায় আমাদের আসলে ফোকাস করতে হবে, যে পিপল, প্রসেস এবং প্ল্যাটফর্ম। এখন অফকোর্স আমাদেরকে যদি আমরা একটা কোম্পানির এফিসিয়েন্সি আমরা মেজার করতে চাই, আমাদেরকে কেপিআই আমাদেরকে অবশ্যই ম্যানেজ করতে হবে। কেপিআই হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর। সো সফটওয়্যারের বেলায় স্পেশালি যদি আমরা সফটওয়্যার কোডিং বলি বা সফটওয়্যার ডেভেলপমেন্ট বলি, এই পাঁচটা জিনিস সাধারণত এটা মেনটেন করা হয়, যে সাইকেল টাইম, যে আইডিয়া টু ডেপ্লয়মেন্ট কত দিনের, বাগ টু ফিক্স রেশিও, অর্থাৎ বা আমরা যদি সহজ কথা বলি যে বাগ ফিক্সিং রেশিও, যে ডেপ্লয়মেন্ট ডেভেলপমেন্টের পরে কতটা আসলে বাগ বের হইল, কতটা কিউএ থেকে ফেরত আসলো, আবার কিউএ পাস হয়ে কাস্টমার থেকে কতটা ফেরত আসলো। এই যে জিনিসটা, এইটাও একটা রেশিও আছে, সেটারও কিছু অ্যাকসেপ্টেবল রেশিও। কেউ কেউ বলে যে না, আমি কোনো অ্যাকসেপ্ট করবো না, আমাকে 100% বাগ ফ্রি থাকতে হবে। সো একটা ফিচারও যদি, একটা ছোট ইস্যু যদি ফেরত আসে, তার মানে এখানে সে হয়তো বা তার কেপিআই সে ফেল করতেছে। হ্যাঁ, সার্ভার আপ টাইম পার্সেন্টেজ, যে সাধারণত এডব্লিউএস বলে যে 99.99% আপ টাইম তারা এনশিওর করতেছে, দ্যাটস এ ভেরি গুড সার্ভার আপ টাইম পার্সেন্টেজ। কাস্টমার কমপ্লেইন টার্ন অ্যারাউন্ড টাইম, যে কাস্টমার কমপ্লেইন আসছে, আসার পরে সেটাকে আমি কত তাড়াতাড়ি আমি সেটাকে সলভ করছি, এই জিনিসটা। দেন হচ্ছে স্প্রিন্ট ভেলোসিটি, যে আমি স্প্রিন্টটা আমি কত তাড়াতাড়ি আমি করতেছি, আমি স্প্রিন্টের এক স্প্রিন্ট আমি কি প্রতি সপ্তাহে সপ্তাহে স্প্রিন্ট করতেছি, নাকি আমি এক মাসের স্প্রিন্ট করি, না 15 দিনের স্প্রিন্ট করি। সো এটা হচ্ছে মূলত ওই যে এজাইল মেথোডোলজির একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। তো আমরা যদি জিনিসটাকে হাই লেভেলে দেখি, যে একটা গুড অপারেশনস যেখানে চলে সেখানে রিলায়েবল ফিচার তৈরি হয়, সেখানে হ্যাপি কাস্টমার তৈরি হয়। যেহেতু হ্যাপি কাস্টমার তৈরি হয়, তার মানে লোয়ার চার্ন হয়। চার্ন বলতে কি বোঝায় বলেন তো? চার্ন বলতে কি বোঝাচ্ছে এখানে? ডিস্টারবেন্স না, এটা হচ্ছে বেসিক্যালি বিজনেসের ভাষায় চার্ন বলে হচ্ছে কাস্টমার চলে যাওয়া। সে ফর এক্সাম্পল, আপনি জাস্ট ফর এক্সাম্পল আপনি হয়তো বা ফুড পান্ডা আপনি ইউজ করেন, তো নতুন তো একটা ফুডি আসছে, তো ফুডির কথা শুনলেন, ফুডি শুনে আপনি ইউজ করা শুরু করলেন, বাট ইউজ করে সামহাও দেখলেন যে আসলে ফুড পান্ডা আপনি যত সহজে ব্যবহার করতে পারতেছেন, ফুডি আপনি তত সহজে ব্যবহার করতে পারতেছেন না। এই তো সফটওয়্যারটা কেমন যেন।
আপনি একবার ব্যবহার করতে গেলেন, দুইবার ব্যবহার করতে গেলেন, আসলে কোথায় যেন এসে ঝামেলা হচ্ছে, আরাম পাচ্ছেন না আপনি, বা আপনি হয়তো দেখা যাচ্ছে যে আপনি যে অবজেক্টিভ না, আপনি যে খাবারটা খুঁজতে চাচ্ছিলেন সেই খাবারটা আপনি খুঁজে পাচ্ছেন না। একবার দেখলেন, দুইবার দেখলেন, বিরক্ত হয়ে আপনি এটাকে আনইনস্টল করে ফেললেন। সো বিজনেসের ভাষায় এটা হচ্ছে চার্ন। তো আপনি যদি B2B এর কেসে হয়, আপনি কাস্টমারকে অ্যাকুইজিশন করলেন, তাকে আপনি সার্ভিস দিলেন, সে ভালো প্ল্যাটফর্ম থাকে, সেটাকে আপনি যথাযথভাবে রান করতে পারেন, এটার আলটিমেট রেজাল্ট হচ্ছে কাস্টমার রিটেনশন বৃদ্ধি পাওয়া। কাস্টমার চার্ন কমে যাওয়া মানেই কি, কাস্টমার আপনার সাথে বেশি থাকতেছে, তার মানে হচ্ছে উইচ ইজ কাস্টমার চার্ন, কাস্টমার রিটেনশন। কাস্টমার রিটেনশন যখন বৃদ্ধি পাবে, আপনি কাস্টমার লাইফ টাইম ভ্যালু তখন বৃদ্ধি পাবে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা পরে আরো দেখবো আরো ডিটেইলে। সো আপাতত হচ্ছে যে আমি কাস্টমার রিটেনশন, লোয়ার চার্ন মিনস হচ্ছে হায়ার কাস্টমার রিটেনশন, হায়ার কাস্টমার রিটেনশন মিনস হায়ার রেভিনিউ, হায়ার প্রফিট। অন্যদিকে আমি যদি পুয়ার অপারেশনস চিন্তা করি, পুয়ার অপারেশনস মানেই হচ্ছে ডিলেড রিলিজ, যেখানে বাগ থাকবে, কাস্টমার রিভিউ ভালো হবে না, এবং ফাইনালি এখান থেকে কাস্টমাররা আনহ্যাপি হয়ে আনইনস্টল করে ফেলবে। সো এটাও কিন্তু, এটা অবশ্যই একটা বিজনেসের জন্য খুব খারাপ। আপনি প্র্যাকটিক্যালি সব খরচ করলেন, মার্কেটিং করলেন, তাকে পিচ করলেন, তাকে ঘরে তুললেন, ঘরে তোলার পরে কাস্টমারকে আপনি খুশি করতে না পারার কারণে সে চলে গেল। আপনার এই যে টোটাল যে এর আগের যত ইনভেস্টমেন্ট ছিল সেটা কিন্তু টোটালটা নষ্ট হয়ে গেল। সো এটা খুবই ইম্পর্টেন্ট, আপনার অপারেশনসটা ঠিকঠাক মতন থাকে। সো আমরা যদি আজকের ডিসকাশনের আমরা সামারি এবং টেক অ্যাওয়ে করি, সেটা দেখতে পারবো যে সফটওয়্যার অপারেশনস আর কমপ্লেক্স বাট ম্যানেজেবল উইথ প্রপার সিস্টেমস। আমরা কি ধরনের, আমরা কি এজাইল করব না ওয়াটারফল করব, আমরা কি আউটসোর্স করব না ইনহাউস করব। হ্যাঁ, আমরা বিভিন্ন ধরনের যে ডিসকাশন গুলা করলাম, আমরা তারপরে কিভাবে ম্যানেজ করতেছে, সবকিছুর উপরে কিন্তু ডিপেন্ড করতেছে আপনার সফটওয়্যার বা আপনার সিস্টেমটা কত স্মুথলি রান হচ্ছে। ইটস এ ভেরি কমপ্লেক্স প্রসেস, বাট আপনি যদি এটাকে অসাধারণ একটা সফটওয়্যারে পরিণত হবে, আপনার সিস্টেমটা, আপনার কোম্পানি একটা অসাধারণ কোম্পানিতে পরিণত হবে। সো 2 নম্বরে যেটা দেখলাম যে এজাইল ইজ মোর সুইটেবল ফর স্টার্টআপস, ওয়াটারফল ফিটস লং টার্ম প্রেডিক্টেবল ওয়ার্ক। যেটা আমরা বললাম যে ফিক্সড স্কোপের প্রজেক্ট ওয়াটারফল ভালো, বাট স্টার্টআপ যেহেতু আমরা কন্টিনিউয়াস আমরা কাস্টমার ফিডব্যাক নিচ্ছি, সেই অনুযায়ী আমরা চেঞ্জ করতেছি, এখানে আসলে ওয়াটারফল মেথড এটা একদমই কাজ করবে না, এজাইল মেথডটা এখানে কাজ করবে। দেন হচ্ছে কনস্ট্রেন্টস আর ন্যাচারাল, হোয়াট ম্যাটার্স ইজ হাউ ইউ প্ল্যান অ্যারাউন্ড দেম। সো কনস্ট্রেন্ট আসবেই, আপনি চাইলেই বেস্ট রিসোর্সটা নিতে পারবেন না, বেস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে আপনি আসলে নিতে পারবেন না। সে ফর এক্সাম্পল, খুব রিসেন্টলি ওপেন এআই থেকে ম্যানাসে একজনকে শিফট করলো, কত টাকার জাস্ট ট্রান্সফার বোনাস কত টাকা দিছে দেখছেন কেউ? 100 মিলিয়ন, এক্স্যাক্টলি $100 মিলিয়ন। এই যে রোনালদোর ট্রান্সফার ফি কত ছিল জানা আছে? দেখছেন? রোনালদো, যে ফুটবল স্টার রোনালদো নাকি মেসি ছিল, কার যেন, $38 মিলিয়ন ছিল। তো এ হচ্ছে ওই মেসি আর রোনালদোর চেয়ে আরো 3 গুণ বড় স্টার। শুধু তাকে ঘরে নেওয়ার জন্য, শুধু তাকে কোম্পানি চেঞ্জ করে তাকে তার কোম্পানিতে নেওয়ার জন্য ওকে জাস্ট সাইনিং বোনাস দিতে $100 মিলিয়ন। সো কনস্ট্রেন্ট অফকোর্স থাকবে, ইভেন ওপেন এআই এর মতন কোম্পানিরও কনস্ট্রেন্ট আছে। আপনি কিভাবে জিনিসটাকে সামলাবেন, দ্যাট ইজ দ্য কোশ্চেন। গুড অপারেশনস আর ইনভিজিবল টু কাস্টমার্স বাট ব্যাড ওয়ান্স আর অবভিয়াস। এইটা আমাকে জাস্ট 4 নম্বর পয়েন্ট, আমাকে একটু বুঝাই বলতে পারবেন কেউ? আমাদের ক্লাস এখানেই শেষ। 4 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ভালো কোনো কিছু যখন আমরা ফেস করি, আমরা তখন আসলে ওইটা নিয়ে খুব একটা মাথা ব্যথা করি না, কিন্তু যখন আমাদের কাছে কোনো খারাপ এক্সপিরিয়েন্স হয়, ওইটা আসলে আমাদের মাথায় থেকে যায় যে আচ্ছা এই প্রবলেমটা আমি ফেস করছিলাম।
এক্স্যাক্টলি এবং জিনিসটা যখন ঠিক মতো চলে না তখনই কিন্তু আসলে মানে এটা জনসমক্ষে আসে। এই যে আজকের যেই অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ঘটনাটা ঘটছে যে মাইলস্টোন স্কুলে, এর আগে কয়টা প্লেন পড়ছে বলেন তো এই স্কুলের উপরে? এর আগে পড়ে নাই, বাট এর আগে কয়টা প্লেন উড়ছে, কতবার উড়ছে? শতবার, হাজারবার উঠছে, তাই না? যখন ঠিক মতো উড়বে, যখন যে জায়গার জিনিস জায়গাতে যাবে, তখন এটাই মনে হবে এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়ার কথা ছিল। বাট যখন আসলে জিনিস ঠিক মতো হবে না, তখনই কিন্তু আসলে আপনার যে ফল্টটা, নিশ্চয় প্লেনের ভিতরে কোনো মেইনটেনেন্স ফল্ট ছিল, নিশ্চয় কোনো না কোনো ঝামেলা ছিল, মেশিন ফেলিয়ার হয়েছে, কিছু একটা হয়েছে, যে জিনিসটার কারণে যেই দিন হয়েছে ওই দিনই কিন্তু আসলে সারা দেশবাসীর কাছে এটা একটা ইস্যু হয়ে গেছে। সবাই এখন বলতেছে যে কেন ভাই তুমি ঢাকার মধ্যে তুমি কেন টেস্ট ফ্লাইট করবা XYZ। তো এতদিন কি কেউ কেউ কি প্র্যাকটিস করে নাই? অবশ্যই করছে। নতুন পাইলট যারা সবাই ঢাকার উপরেই হয়তো বা প্র্যাকটিস করছে। এতদিন অ্যাক্সিডেন্ট হয় নাই দেখে এটা কেউ নোটিস করে নাই, বাট আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকে সবাই এখন প্লেন বিশেষজ্ঞ হয়ে গেছে। যার যেটা বলার না সেও সেটা নিয়ে এখন কথাবার্তা বলছে। বাট এই যে কথা বলার সুযোগ কেন করে দিলাম? বিকজ অফ এ ফেলিয়ার। সো এটা কিন্তু আমাদের লাইফেও কিন্তু সেম। আমরা যখন ভালো করব, আমরা যখন পরীক্ষায় ঠিকঠাক করব, ভেরি গুড। বাট কেউ যখন পরীক্ষায় ফেল করে ফেলবো, তখনই কিন্তু 10 জন মানুষ 10 জায়গা থেকে এসে কথা বলবে, আরে আমি তো জানতাম ও ফেল করবে, আরে ওরে দিয়ে কি হবে নাকি। হ্যাঁ, সো ভালো জিনিস সেটা আর ইনভিজিবল টু কাস্টমার। ইট ইজ মানুষজনের কি থাকে, ইট ইজ সাপোজ টু হ্যাপেন লাইক দ্যাট। একটা সফটওয়্যার বাটন চাপ দিলে সফটওয়্যার কাজ করবে, দিস ইজ সাপোজ টু হ্যাপেন। বাটন চাপ দিলে যখন সফটওয়্যার কাজ করবে না, তখনই ইট বিকামস এ নিউজ। হ্যাঁ, সো এই যে বাটন চাপ দিলে কাজ করবে না, এটা কখন কাজ করবে না? যখন ইওর অপারেশনস ডু নট ওয়ার্ক ওয়েল, when your operations fail। হ্যাঁ, সো একটা ভালো সফটওয়্যার অপারেশন, ভালো সফটওয়্যার কোম্পানি স্টার্টআপের অপারেশনস এনশিওর করাটা খুবই গুরুত্বপূর্ণ। সো এতটুকু পর্যন্তই আজকে আমাদের ক্লাস। সো আফিয়া, একটু কাইন্ডলি আপনার যারা ছিল তাদের কি বলে রোল নাম্বারটা একটু আমাকে পাঠিয়ে দিয়েন। আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলেন। প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা আজকে লিভ নিতে পারি। ইনশাআল্লাহ আগামী রবিবার আপনাদের সাথে আবার দেখা হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।